বাইরে সাংবাদিকরা অপেক্ষা করছে সরকার কি সিদ্ধান্ত নেয় জানার জন্য। স্যার, আমি ঘটনাস্থলে গিয়ে যা বুঝলাম এর জন্য সম্পূর্ণভাবে দায়ী লাইফলাইন। 5 মিনিটের জন্য ঘটনাস্থলে গিয়ে আপনি বুঝে গেলেন কে দায়ী? আমি সেখানে প্রথম থেকে ছিলাম। তাহলে প্রথম থেকে আপনিই বলুন। মেয়েটার ডেড বডি নিয়ে ওর বাবা সেখানে হল্লা করে, লোকজন ভায়োলেন্ট হয়ে যায়। ওরা মিস্টার বর্মনকে মেরে ফেলতে চেয়েছিল। তাই তাকে বাঁচাতে আপনি ডিসি কে ফোন করে দিলেন আর এটাও বলে দিলেন কি করতে হবে। ডিসি কে আমি ফোন করিনি, মিস্টার বর্মন নিজে ফোন করেছিলেন। তাহলে তো দেখা যাচ্ছে রাজবর্মনের হঠকারিতার জন্য এটা ঘটেছে। ডিসি ফোর্স না নিয়ে এলে ওরা আমাদের মেরে ফেলতে পারতো। আপনার আর রাজবর্মনের গায়ে মারের কোনো দাগ নেই, কিন্তু হসপিটালে মর্গে যারা আছে তাদের উপর গুলির এবং পুলিশের লাঠি দাগ দুটোই আছে। স্যার, আপনি এই মুহূর্তে লাইফলাইনের সমস্ত কাজকর্ম বন্ধ করার আদেশ দিন। সেখানে পুলিশ পিকেটিং করান যাতে কেউ না ওখানে ঢুকতে পারে, এমনকি রাজবর্মনও নয়। নিজের জায়গায় নিজে ঢুকবে না? আরে গেলে ওখানে পাবলিক পে দিয়ে লাট বানিয়ে দেবে। আপনি তো আবার সবসময় ওর সঙ্গেই থাকেন। কিছু ভালো মন্দ হয়ে গেলে তো মোদিকে আমাকেই জবাব দিতে হবে, কারণ আমি স্বরাষ্ট্রমন্ত্রী। পরিস্থিতি যা, আমার মনে হয় এটাই করা উচিত। যতদিন ওখানে স্থানীয় মানুষের রাগ পড়ে ততদিন ওখানে লাইফলাইনের সমস্ত রকম কাজকর্ম বন্ধ থাকবে। এই জন্য আপনাদের সবার ঘরে ঘরে আমি টাকার গোছা পাঠিয়ে দিয়েছিলাম। মুখ্যমন্ত্রীকে দিয়ে লাইফলাইনের সমস্ত রকম কাজের উপর স্থগিতাদেশ করিয়ে দিল ওই ফাটাকেষ্ট। আর আপনারা হাত তুলে চলে এলেন আমার বাড়িতে পেট পুরে খাবেন বলে। পরিস্থিতি যেদিকে টার্ন নেবে সেটা বুঝতে পারিনি। কেন বুঝতে পারেননি? কুমিরের সঙ্গে লড়বেন বলে জলে নামবেন, আর কুমির যে লেজের ঝাপটা মারতে পারে সেটা বুঝতে পারেননি। কি আশা করেছিলেন কুমির আপনাকে পিঠে বসিয়ে সাঁতার শেখাবে? আপনি স্বরাষ্ট্র দপ্তরের এগেইনস্টে কেস করুন, আমরা আপনাকে মরাল সাপোর্ট দেব। কত দাম আপনাদের এই মরাল সাপোর্টের? 10,000 কোটি টাকা বিনিয়োগ করেছি। বাবার জন্মে কখনো এত টাকা গুনে দেখেছেন? মরাল সাপোর্ট। ফালতু সাজেশন না দিয়ে অ্যাকশনের কথা বলুন। অ্যাকশনে। স্যার, কি আপনার এই অবস্থা হলো কি করে? অ্যাক্সিডেন্ট করেছেন নাকি? অ্যাক্সিডেন্ট যা হওয়ার তা হয়েছিল সকালে, আর এটা তার সাইড এফেক্ট স্যার। মানে আমি স্পট থেকে বেরোবার আগেই ফাটাকেষ্ট ওখানে পৌঁছে গিয়েছিল স্যার। বিশ্বাস করুন আমার একটা কথাও শোনেনি। পাবলিকের একটা করে কথা শুনছে আর একটা করে কিল মারছে আমাকে। বিশ্বাস করুন স্যার, পাক্কা 2.5 ঘন্টা ধরে আমাকে মেরেছে। 2.5 ঘন্টা ধরে আপনাকে মেরে আপনার হাতে সাসপেনশনের চিঠি ধরিয়ে দিয়ে আপনাকেই গাড়িতে তুলে দিয়েছে ফাটাকেষ্ট। শেষ লাইনটাই বলবেন তো? তাহলে তো বেঁচে যেতাম স্যার, মান সম্মানের অন্তত কিছুটা থাকতো। আমাকে সাসপেন্ড না করে ডিমোশন দিয়ে হোম গার্ডে পাঠিয়ে দিয়েছে স্যার। ফাটাকেষ্ট দেখছি সীমা পেরিয়ে গেছে। এবার সময় হয়েছে ওকে আমার সীমার মধ্যে বেঁধে রাখা। আরে আসুন আসুন, লক্ষ্মীর ভাঁড়। কাল 2.5 ঘন্টা ধরে ডিসি পেটানোর পর সকাল থেকেই ডান হাতটা কেমন যেন চুপ করছিল। তখনই মনে হয়েছিল যে লক্ষ্মীর ভাঁড় আসছে। ইয়েস স্যার। কিরম খাবেন, চিনি ছাড়া না চিনি দেওয়া? আমি এখানে চা খেতে আসিনি। ডিসি কে আপনি যেটা করেছেন সেটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, কারণ সেটা আপনার দপ্তরের মধ্যে পড়ে। কিন্তু লাইফলাইনের কাজটা আমার দপ্তরের অধীন ছিল। মানে যতক্ষণ ওটা আপনার দপ্তরের আওতায় ছিল ততক্ষণ আমি সাইডলাইনের ধারে বসেছিলাম, কিন্তু কালকের গন্ডগোলের পর ওটা স্বরাষ্ট্র দপ্তরের আওতায় এসে পড়ে। ব্যাস, আমি গা ঘামিয়ে মাঠে নেমে বললাম, আর প্রথমে আপনার ডিসি কে ফ্রি কিকে গোল দিলাম, আর আপনার রাজবর্মনকে পেনাল্টিতে। লাইফলাইনের ওপর থেকে আপনি স্থগিতাদেশ তুলে নিন, নইলে কিন্তু আমাকেও মাঠে নামতে হবে। আর আমি মাঠে নামলে সরকার বাঁচাতে মুখ্যমন্ত্রীকে যে কোনো একজনকে ছাঁটাই করতে হবে। আপনাকেই ছাড়বে,
গ্যারান্টি। 325 ভোটে জিতে কোটায় মন্ত্রী হয়েছে। একটু পাতালাটা কম করুন। আপনার অবস্থাটা কেমন জানেন? ওই ব্যঞ্জন বর্ণের চন্দ্রবিন্দুর মতো। একলা চলতে পারে না, কারো না কারোর কাঁধের উপর ভর দিয়ে আপনাকে চলতে হয়। আপনি ছাঁটাই হলে মন্ত্রিসভা বেঁচে যাবে। ফাটাকেষ্ট! গুন্ডা ফাটাকেষ্ট! আগে লেটার হেড ছিল না, এখন লেটার হেড হয়েছে। কিন্তু মালটা কি আছে, একবার দরজা বন্ধ করলে সন্ধ্যাবেলার আগে দরজাটা খুলবে না। তখন পাশ দিয়ে হেঁটে গেলেও লোকে চিনতে পারবে না। ঠিক আছে, আমিও দেখবো আপনি কতবার বাড়তে পারেন। এখানে নয়, টিভির পর্দায় দেখবেন। এখন যেটা দেখলেন সেটা ঝলক। ঝলক দিখনা যা। গোটা প্রোগ্রামটা রাত্রিতে দেখবেন। রাজ বর্মনের রাতের কীর্তি, আজকের স্টার খবর। রাজ বর্মন খবর কাগজের পাতা ভর্তি হয় যার সাতকাহন নিয়ে যিনি অর্থমন্ত্রী বরুণ মিশ্রের হাত ধরে রাজ্যে পা দিয়েছেন সোনার বাংলা করে দিতে, তার আসল চেহারা কিন্তু সবার কাছে অজানা। আমাদের লুকোনো ক্যামেরায় ধরা পড়েছে সেই চেনা রাজ বর্মনের অচেনা চেহারাটা। আমি জানতাম আপনি আমাকে ফেরাবেন না, কারণ আপনারও উপরে ওঠার একটা খিদে আছে। আপনার উত্থানটা খুব ইন্টারেস্টিং। হোম মিনিস্টার রণদেব পালের ভাড়াটে গুন্ডা ছিলেন, টাকা নিয়ে তার সমস্ত বেআইনি কাজ করতেন। তারপর তাকেই মেরে গুন্ডা ফাটাকেষ্ট হয়ে গেলেন এমএলএ ফাটাকেষ্ট, মন্ত্রিসভার সবচেয়ে নামি দামি মন্ত্রী, হোম মিনিস্টার। ইন্টারেস্টিং। আপনাকে নিয়ে সিনেমা করা যায়। আপনার লাইফ হিস্ট্রিটাও আমার পড়া আছে। আপনার বাবা তো রণদেব পালের ওই ধুতি পাঞ্জাবি ইস্ত্রি করতো না? আর আপনি ওনার হাওয়ালার বিজনেসটা সামলাতেন। বুদ্ধিমান ছেলে, খুব বুদ্ধিমান ছেলে। রণদেব পালের বেহিসেবি টাকাগুলো নিয়ে বিদেশে গিয়ে একটা ওষুধের কোম্পানি খুললেন, নাম লাইফলাইন। কাজ বিদেশের বাতিল করা ওষুধগুলো এদেশে কম দামে কিনে চালান করা। ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। আপনি যদি মেয়ে হতেন না, তাহলে আপনাকে আমি আমার হিরোইন করতাম। মাইরি বলছি। আমরা একই নৌকোয় দুদিকে বসা দুই মাঝি। হালটা একদিকে বওয়াই ভালো, উল্টো দিকে বলছেন কেন? এ রাজ্যের যেমনি দরকার আছে আপনাকে, তেমনি আপনারও দরকার আছে আমাকে। আপনি চাইলে নেক্সট টার্মে আপনাকে আমি চিফ মিনিস্টার বানিয়ে দিতে পারি। টাকা পারে না এমন কোনো কাজ নেই। স্বাস্থ্যমন্ত্রী, অর্থমন্ত্রী সবাই আমার সাথে হাত মিলিয়েছে, শুধু আপনার হাতটা আমার দরকার। পেটো বাঁধা হাত, এই হাতে হাত মেলাবেন, রিস্ক হয়ে যাবে। বাঁচবেন কি মরবেন ভগাই জানে। আপনার উত্তরটা আমি কি ভাববো, পজিটিভ না নেগেটিভ? মার খাবার পর ডিসি চেয়ারটা দেখেছিলেন? রিডাকশন সেলের জুতোর মতো, সামনেটা টেড়া, পেছনটা বেঁকা। এগাল ওগাল দুগালে ঠেসে দিলে সোজা রিডাকশন সেলে। টিভিটা ভেঙে ফেললেন। এ রাজ্যে এমন কিছু লোক আছে যাদের সারা বছরের রোজগার এক জায়গায় জড়ো করলেও এরকম একটা টিভির দাম উঠবে না। আর আপনি কত সহজে এরকম একটা টিভি ভেঙে দিলেন। আপনাদের এই রাজ্যটাকেও আমি এই রকম করেই ভাঙবো। মুখোশ যখন খুলেই দিয়েছেন, তখন আমার আসল চেহারাটাও দেখে রাখা ভালো, মিস্টার হোম মিনিস্টার। দেখছি তো, লম্বায় আমার থেকে 3 ইঞ্চি কম, আর বাতেলায় আমার থেকে 6 ইঞ্চি বেশি। যেটা দেখছেন সেটা আপনার ভাষায় ট্রেলার। গোটা ছবিটা এবার আপনাকে চেয়ারে বসিয়ে আমি দেখাবো।
পৃথিবীর 32টা দেশ জুড়ে লাইফলাইন ছড়িয়ে আছে। সবকটা টার্নওভার যোগ করলে আপনাদের এই রাজ্যের গ্রস ইনকামের চেয়ে অনেক বেশি। আর সেই রাজ্যের সাধারণ একটা মন্ত্রী চ্যালেঞ্জ জানায় রাজ বর্মনকে। প্রত্যেকটা দিন আমি আপনার সামনে একটা করে সমস্যা খাড়া করে দেব, দেখি আপনি কি করে সামলান। আপনাকে দাঁড় করিয়ে রেখে আমি এই রাজ্যটাকে গলিয়ে তাল পাকিয়ে দেব, তারপর এই রাজ্য ছেড়ে চলে যাব। আর সেটাই হবে আমার এই ছবির ক্লাইম্যাক্স। আপনার গল্পটা শুনলাম, ছবিটা আর দেখাবেন না, কারণ আমার এলাকার সবকটা হল জানে যে বাজে ছবি দেখানো হলে আমি হলের চেয়ার ভাঙচুর করি, তারপর ভাঙা চেয়ারের পায়া তুলে ম্যানেজারকে খুঁজে বেড়াই খাজা ছবি দেখাবার জন্য। একবার যে আমার রাম প্যাদানি খেয়েছে, তার পরের শো থেকে আবার ভক্তিমূলক ছবি লাগিয়েছে, যেমন নীলাচলে মহাপ্রভু। আমার লাইফ হিস্ট্রিটা তো ভালো করে পড়েছেন, কিন্তু আমার কীর্তনটা এখনো শোনেননি। খুব ইন্টারেস্টিং। কেষ্ট নাম শোনানো হয় পরে, আর রাম প্যাদানিটা হয় আগে। এ পাগলা, বাপি বাড়ি যা, না হলে মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। টিভিতে কি দেখানো হলো সেটাই কি সত্যি হয়ে গেল নাকি? আরে ওটা তো স্বরাষ্ট্রমন্ত্রী পেটুয়া চ্যানেল। আমাকে হো করার জন্য, রাজ বর্মনকে ছোট করার জন্য ওই ছবিটা দেখানো হয়েছে। যেখানে একটা বাড়ি তৈরি করতে গেলে ধার দেনা করতে হয়, সেখানে গোটা রাজ্য করতে গেলে মানুষের কাছে হাত পাততে হবে না? রাজ বর্মনের মতো শিল্পপতিদের ডেকে আমি কোনো ভুল করিনি। একটা কথা জেনে রাখুন, আজ যদি রাজ বর্মন চলে যায়, সোনার বাংলা গড়ার কাজ এখানে শেষ। সোনার বাংলা হবে। যে দেশের লোক লড়াই করে স্বাধীনতা আনতে পারে, তারা সোনার বাংলাও করতে পারে, আর এর জন্য নিজেকে বিকিয়ে দেবার কোনো প্রয়োজন নেই। কিন্তু অর্থমন্ত্রী তো বলেছেন যে রাজ্যে রাজবর্মনের মতো শিল্পপতিদের ডেকে এনে উনি কোনো ভুল করেননি। চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবো ওনার ভুলগুলো কি। নিজে তো বিক্রি হয়েছেন, এবার রাজ্যটাকেও পাল্লায় তুলছেন, আর তার প্রমাণ সবার সামনে। যদি সাহস থাকে তো আমার মুখোমুখি হোক, স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে নয়, একটা সাধারণ মানুষ হয়ে ওনাকে কতগুলো প্রশ্ন করব। যদি সঠিক জবাব পাই, তাহলে বুঝবো আমি ভুল, মন্ত্রিসভা ছেড়ে দেব। অর্থমন্ত্রীকে চ্যালেঞ্জ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী, আর আমরা জানালাম তাকে আমন্ত্রণ স্বরাষ্ট্রমন্ত্রীর মুখোমুখি হওয়ার জন্য। এখন দেখা যাক যে উনি স্বরাষ্ট্রমন্ত্রীর চ্যালেঞ্জ আর আমাদের আমন্ত্রণ গ্রহণ করেন কিনা। স্কাউন্ডার মিডিয়াকে নিয়ে আমার পিছনে লেগেছে। ওই মেয়েটাই যে সর্বনাশী, ওইভাবে রণদেবদাকে খেয়েছিল, আপনাকেও খাবে। একদম যাবেন না। একবার যদি আমি বুঝতে পারতাম ও হিডেন ক্যামেরা বসিয়ে রেখেছে, আমি তখনই ওকে শেষ করে দিতাম। তারপরেও তো চান্স পেয়েছিলেন, কিছুই তো করে উঠতে পারেননি। আপনার বাড়িতে তো এসেছিল, যে ছবিটা তুলেছিল সেটা আপনার সঙ্গে বসে বসে টিভিতে দেখেছে। তারপর আবার কিছু হুমকি টুমকিও নাকি দিয়ে গেছে। এসব আপনাকে কে বলেছে? আপনার বাড়ির কাজের মেয়েটা আমার বাড়ির কাজের মাসিকে বলেছে। আমি আর জানবো কি করে? আমি যাব, সবার সামনে ফাটাকেষ্টর ওই উঁচু মাথা আমি হেট করাবো। যাবেন? ভোগে চলে যাওয়ার চান্স আছে কিন্তু। না, আপনাদের মূরত আমি দেখলাম, আমার কোনো কাজে এলেন না। ঘরে বসে থাকুন, ঘরে বসে থাকুন। আমি যদি আপনার কাজে না এসে থাকে, আপনি আমার কোনো কাজে লাগেননি মিস্টার বর্মন। আপনার মুরদ আমার জানা হয়ে গেছে। বলুন বাবু। আপনি আপনার খেলা খেলুন, আমি আমার খেলা খেলব। কাল রাতে আপনি যেটা পারেননি, আমি সেটা টিভিতে করে দেখাবো। ফাটাকেষ্টর চালে আমি ওকে মারব, আর সেটা গোটা রাজ্য টিভিতে দেখবে। কিছু বলার আগে আপনার কথাটা আপনাকে মনে করিয়ে দিতে চাই। আপনার প্রশ্নের জবাব পেয়ে গেলে আপনি মন্ত্রিসভা ছেড়ে চলে যাবেন। এবার বলুন, কি জানতে চান?
কিছুদিন আগে আপনি একটা স্টেটমেন্ট দিয়েছিলেন, যারা ট্যাক্স ফাঁকি দেয় তারাও এক ধরনের চোর। এখনো সেটাই বলছি, কারণ ট্যাক্সের টাকাটা উন্নয়নের কাজেই লাগে। গত বছর ট্যাক্স বাবদ সরকারের ঘরে জমা পড়েছিল 26,000 কোটি টাকারও বেশি। সরকারি লোন পেয়েছিলেন 20,000 কোটি টাকারও বেশি। তারপরে উন্নয়নের জন্য বাইরের লোকের কাছে হাত পাততে হয়। তাহলে টাকাটা গেল কোথায়? ট্যাক্স ফাঁকি দিলে সাধারণ লোককে আপনি চোর বলেন, আর ট্যাক্স দেওয়ার পর উন্নয়ন না হলে তারা আপনাকে কি বলবে? মিস্টার হোম মিনিস্টার, ফাটাকেষ্ট, গুন্ডা ফাটাকেষ্ট। 8 কোটি সাধারণ মানুষের একজন, আর সেই সাধারণ মানুষ ফাটাকেষ্ট আপনার থেকে জানতে চাইছে বাইরে থেকে বিজনেসম্যানদের এনে তাদের সব রকম ছাড় দিয়ে জামাই আদর করছেন, আর এখানে একটা বেকার ছেলে লোন নিয়ে ফুটপাতে পানের দোকান করলেও আপনারা তার উপর ট্যাক্সের বোঝা চাপিয়ে দিন। লাভের 2700 কোটি টাকা বিদেশি ব্যাংকে জমা হচ্ছে, আর দিনের শেষে সেই পানওয়ালা 27 টাকা 4 আনা তার বইয়ের হাতে তুলে দিচ্ছে। এখন একটা বাচ্চাও জানে জন্মাবার আগে ট্যাক্স দিয়ে মায়ের পেট থেকে বেরোতে হয়, কোনো ছাড় নেই। রাজ্যের লোক দেখছে তো, তাই হিরো সাজতে চাইছেন। বখাটের স্বামী রোজগারের টাকাটা স্ত্রীর হাতে তুলে দিয়ে খালাস। একবারও হিসেব করে দেখে না ওই টাকায় সংসার চলবে কি করে। যে সংসার চালায় সেই বোঝে। আপনি হলেন সেই বখাটের স্বামী যে শুধু হিরোগিরি করে বেড়ায়। সংসার না চললে স্ত্রী স্বামীকে জানাবে, টাকার জন্য পর পুরুষের কাছে হাত পাতবে না। ঠিক আছে, জানাচ্ছি আপনাকে। বাজেটে 4,000 কোটি টাকা ঘাটতি। দিন আমাকে সেই টাকাটা। 2-4টে পুলিশ অফিসারকে বরখাস্ত করে গুন্ডা পিটিয়ে খবরে আসা যায়। একটা রাজ্যের হেসেল চালানো অন্য জিনিস। শুধু ফাঁকা বুলিয়া উড়ে খবরে আসতে চান? ফাটাকেষ্ট খবর দেখে না, খবর পড়ে না, খবর তৈরি করে। আমি শুধু একটা জিনিসই জানি, মন্ত্রীরা পাবলিকের বাপ নয়, পাবলিক সার্ভেন্ট। আর কাজের লোক যদি ঠিকঠাক কাজ না করে তাহলে চাকরি খালাস। দিন গুনে বলে দিচ্ছি, 4,000 কোটি টাকার ঘাটতি আমি 7 দিনে পূরণ করব। 4 আনাও ঘাটতি থাকবে না। আর এর জন্য বাইরের কোনো লোকের কাছে হাতও পাতবো না, এটা ফাটাকেষ্টর গ্যারান্টি। কিন্তু তার আগে আপনাকে এই দপ্তর ছাড়তে হবে। অর্থ দপ্তরটা পেটো বাঁধা হাতের কাজ নয়। তার জন্য অর্থনীতির অ আ কখটা জানতে হয়। আপনি তো অ আ কখ শেষ করে চন্দ্রবিন্দু চাঁদ দেখে ফেলেছেন, তারপরেও আটকে রইলেন উন্নয়নের উতে, একটুও এগোতে পারলেন। আমি নয় হারিকেনটা নিয়ে একটু দেখি না বাকি অক্ষরগুলো খুঁজে পাই কিনা। বলুন, আপনি রাজি? মিনিস্টার, আমি মিনিস্টার, মিনিস্টার, আমি মিনিস্টার। ফাটাকেষ্ট, ফাটাকেষ্ট, আমি মন্ত্রী। ফাটাকেষ্ট, ফাটাফাটি আমাদের ফাটাকেষ্ট।